আকাশ বাতাস নদী বলে চলে নিরবধি। আকাশ বাতাস নদী বলে চলে নিরবধি। তোমার গুণগান আমি গাইতে জানি না তোমার গুণগান। দয়া চাহান আমি গাইতে জানি না তোমার গুণগান। যেদিকে যখন মেলি দৃষ্টি সবই দেখি তোমার সৃষ্টি। যেদিকে যখন মেলি দৃষ্টি সবই দেখি তোমার সৃষ্টি। দেখে ভরে উঠি প্রাণ আমি গাইতে জানি না তোমার গুণগান। দয়া চাহান আমি গাইতে জানি না তোমার গুণগান। সাধন জীবন অবসান হলে রেখো তোমার চরণ তলে। সাধন জীবন অবসান হলে রেখো তোমার চরণ তলে। মাথায় দিয়া। আমার নাম সাধন কুমার মজুমদার। আমি 67-এ আর্টিস্ট পাস করছি। আমার জন্ম হয়েছে 47 সালে। আমার মা বলতো যে তোর বাবা তুই হয়েছিস পরে কাঁদছিল যে এই সময় তুই কেন আসলি। আমার জন্ম হলো 47 সালে, 1947 সালে। আমি বৈকুণ্ঠপুরী খান তো এখন ভালোই, এটা ছিল বিল, এই গৃহবন্ধু ডাইবে দিত এখনো, সেই জায়গায় জন্ম নিয়েছি। জন্ম নিয়া আমি কিন্তু এই ছবি আঁকাটাই আমার ছোটবেলার থেকে ভালো লাগতো। আমার এক পিসিমা ছিল, তার নাম ছিল রক্ষিণী, কালো ছিল, দারুণ কালো। ওই পিসিমা আমার উৎসাহ দিত ছবি আঁকা, যাই আঁকতাম কিন্তু ভালো হয়েছে। এই কিন্তু বাচ্চাদের এই উৎসাহটা দিলে ওদের উদ্যম বাড়িয়ে যায়, এই উৎসাহের প্রয়োজন আছে। তারপরে হাই স্কুলে, হিজলবাড়ি হাই স্কুলে ক্লাস 8-এ পড়ি। তারপরে সুরেন রাইস, ওই যে রুথিয়ার পর সুরেন রায় আমাদের অঙ্কের টিচার। আমার পড়া হইতো না, আমি পড়াশোনা ওই ফাঁকে আমি ছবি আঁকতাম খালি, এই ছিল আমার কাণ্ড। আর আমার বাবার তো ইচ্ছে ছিল আমার ছেলে উচ্চ শিক্ষিত হবে, কিন্তু আমার তো ওই শিক্ষিত ভালো লাগে না, আমার ছবি এঁকেই ভালো লাগে। ওই বেতের বাড়ি খাইতাম, আগে জোড়াবাদ দিবেই দিত। সুরেন রায় খুব রাগী মাস্টার ছিল, অঙ্কের টিচার। তো উনি শেষে বলছে কি একটা আমি পাশে বসে ছবি আঁকি, আমার পড়া হয় নাই। তাহলে কয় পড়া হয় নাই কেন? কয় স্যার ওর পড়া হবে কেন, ওই পাশে বসে ছবি এঁকে দেয়, ভালো সুন্দর ছবি এঁকছে। তারপর দেখিস ছবিটা দেখাও দিয়ে আমারে। তা স্যারের দেখাইছি, স্যার কয় কি তোমারে ভাবছিলেন যে পূজায় লাগবে না, তোমার পূজায় লাগবে, তোমার বাবারে আসতে কইও, তোমার বাবা জানি আমার সাথে দেখা করে তোমার আর্ট স্কুলে ভর্তি করিয়ে দেবো।
দৌলতপুর মহেশ্বর পাশা। এখন বাবার কাছে এসে কইছে, আমি তো ফুর্তিতে আটকান, আমার মন মতো কথা হয়েছে তো, মানে বাবার ওই ইচ্ছে না। বাবা নিয়ে ওরা কয় কি, আপনার ছেলে লেখাপড়া শিখবে না, আপনি এই আর্ট স্কুলে ভর্তি করিয়ে দেন। বাবার মন গেল খারাপ হয়ে যায়। বাবা শেষে কয়, কারণ আমি মনে হলো যে আমার মাথায় একটা বাড়ি দিল বাঁশ দিয়ে, কারণ আমি ছেলে আমার উচ্চ শিক্ষিত হবে, আপনার ছেলে লেখাপড়া শিখবে না। বাবা ওই ছবি একা ভালো বুঝতো না। আর এই বিলের মধ্যে ওটা বোঝে কি করিয়া, তো এখন তো আপনি দেখার মতো এই যে আর্ট কলেজ করছি, কিন্তু এই জায়গা ছিল বিল, চৈত্রি মাসে গিরে পর্যন্ত ডেবে গেছে। এই জায়গার পরিবেশ সে বাড়িতে এসে আমি তো আনন্দে আটখানা, কিন্তু বাবা খুশি না। এসে মা আবার আমার পক্ষে ছিল। মা, আমরা ওই 40-50 বিঘে জমি, ধান হইতো অনেক, ওই ধান গোপনে বেশি আমার টাকা দিত। আর দৌলতপুর তো এই জায়গা না, দৌলতপুর খুলনায়, সে সময় আবার নৌকায় পার ইয়ে 7 পার নৌকায় যেতে হইতো, তারপর লঞ্চে যেতে হইতো, এই গাড়ি ঘোড়া ছিল না, সারা রাত্রি যেত লঞ্চে। এইভাবে অনেক কষ্ট করিয়া, তবে একটা জিনিস কি, আমি যখন যেদিন ভর্তি হইতে গেলাম, আমারে তেঁতুলবাড়ি কাপালি বাড়ির হরিদাস কাপালি, উনি বিএল কলেজে পড়তো ওই দৌলতপুর, ওনার সাথে গেলাম। উনি আমার নিয়ে গেল আর্ট স্কুলে, রায় সাহেব শশীভূষণ পালের প্রতিষ্ঠান। উনি এশিয়া মহাদেশের সেকেন্ড প্লেস ছিল ওনার আর্টিস্ট হিসেবে, রায় সাহেব শশী। উনি রায় সাহেব খেতাব পেয়েছিলেন পঞ্চম দশদের কাছ থেকে, বড় আর্টিস্ট ছিলেন। তারপর ওই আর্ট স্কুল করছে, শেষে ওই যে সুরেন্দ্রনাথ পাল ছিল প্রিন্সিপাল। আমার নিয়ে গেছে সেই হরিদাস কাপালি, ওই বিএল কলেজে পড়তো। শেষে কয় কি, সাধারণ তোমরা জাতে কি, নমশূদ্র, পড়তে পারবা? কেন স্যার এই কথা কন? এই যে কাজ করেও ধনীতে, করায়ও ধনীতে, গরিবের জন্য না। তারপরে আমি বললাম কি, স্যার আমার জীবন বাজি, আমি আর্টিস্ট হবই, তাতে আমি মরিয়ে গেল, মারা গেল, আমি আর্টিস্ট হব, আমার আর্টিস্ট হইতেই হবে। আমি আসলে চিরদিন জেদি মানুষ। তারপর তো ভর্তি করলো, ভর্তি করার পরে 1 মাস ক্লাস করতাম, 2 মাস থাকতাম বাড়িতে, টাকার অভাবে। ওই মা চুরি করে দান বেশকে তার করে টাকা দিল, বাবা এর নামও শুনতে না। তার মধ্যে দিয়ে আমি কিন্তু ওর ফার্স্ট বয়, ওখানে ফার্স্ট বয়, ওই যে কিছু মেমোরি ড্রয়িং, এই যে দেখেন এই ছবিগুলো কিন্তু আমার মেমোরি ড্রয়িং, সবগুলো মেমোরি, মানে মন থেকে উক্তি করি আঁকা। আমি চিরদিন ওই সাধনাটা ওইভাবেই করছি, যে আমি তো অনেক, এই যে যারা ছবি আঁকা শিখতে যায় আর্ট কলেজে পড়ে, ছবি দেখে ছবি কপি করে, নকল করে, আমি কোনোদিন তা করিনি। আমি আইছি এখানে আর্টিস্ট হইতে, আমি তো ছবি কপি করতে জন্য আইছি। এই ছিল আমার লম্বা কথা। আমি ওইটার পরে আমার ওইটা একটা সাবজেক্ট, কিন্তু আর্টের মধ্যে ওইটাই হার্ডার সাবজেক্ট, মেমোরি ড্রয়িং। 7টা সাবজেক্টের পর পড়াশোনা হয় আর্ট আর্ট তার মধ্যে একটা সাবজেক্টের নাম হলো মেমোরি। ওই মেমোরির ক্ষমতাটা আমার বেশি। শেষে এমন জায়গায় পৌঁছেই গেলাম, 4 বছরের কোর্স, 2 বছর পড়ার পরে ওই জায়গায় রায়ট হইলো, হিন্দু মুসলমান রায়ট হয়েছিল, এই দেশে হয়েছিল, ওই বিহারি মুসলমান করছিল। সে ওইখানটা আর গেলাম না, বাড়ি চলে আসলাম 2 বছর পড়ার পরে। তবে আমি ওই 1 মাস ক্লাস করতাম,
2 মাস বাড়ি থাকতাম। এই করতাম ওই টাকা পয়সার অভাবে, কিন্তু তার মধ্যেও আমি ফার্স্ট বয়। আমারে দিয়েও স্যার ওই মেমোরি ছবি ওনার কাছে অর্ডার আসতো, যেমন বই অলঙ্করণ করতে হলে একটা গল্প শুনে একটা গল্প অনুভূতি ছবি আঁকতে হবে, ওই যে সবাই পারে না, ওই কাজটা আমার দিয়ে করে দিত, স্যারও পারতো না। আমি বেড়া, তুমি তো আমার ভর্তি করতে চাইছিলে না, এখন আমি তোমার বাবা। এই এই যে মেমোরি ড্রয়িংটা এমন জিনিস, আপনি কাজী মন্টু সিনেমা হলে আমার দিয়ে আর্ট করেছিল 88 বন্যার বছর। সেই ছবিগুলো, এই যে যে এই বেড়াটা সমান একটা ছবি, এইগুলো মাসার পর বসে আঁকতে হইতো। শেষে আমি কইছিলাম কি কাজী মন্টু, আমি কইতাম চাচা, চাচা আমার দিকে তো ফটো কাজ করাইলেন, আপনি এই কাজ করা আর্টিস্ট আর একটা লোক ছিল বাংলাদেশে, তার নাম ছিল কামরুল হাসান, সে গেছে মারা। আর ওই ছবি অন্য শিল্পীরা আঁকলে মাপতো জপতো, দূরে এসে দেখতো, আর আমার ওইগুলো লাগে না। আর উনি কাজী মন্টু, ওনার যদিও মানুষ খারাপ হয়, কিন্তু ব্রেইনটা ছিল সাংঘাতিক। ওই মানুষের মন্দ কইলে কি, আমি তার শ্রদ্ধা করি, আমি অনেক জ্ঞানের তার পরিচয় পাইছি। অত ভালো জ্ঞানী লোক কোটালি করে এখনো আসে নাই, এবং একটা বেড়া লোক ছিল। তো উনি কইতো যে শালার বেড়া, শালার কি যোগ্যতা, কলকাতা থাকলেও 7 তলা বিল্ডিং হইতো। কথাটা ঠিক, সে ঠিকই কইছে। আমি বলছি চাচা, আর একটা শিল্পী ছিল, তা সে আঁকতে পারতো আর আমি আঁকতে পারি, এই কায়দায় ছবি, কোনো ছবি দেখবো না, কোনো মাপ জাপ নাই, কিচ্ছু নেই। আর অন্য শিল্পীর হলো একটু মাপ জাপ দিয়ে আবার একটু দূরে যেয়ে দেখতো, উনি প্রশংসা করতো, শালা বেড়া, শালা কি যোগ্যতা, মাসার পর বসে আঁকে। অন্য শিল্পী এলে মাছ দূরেরটা একটু দেখতো, মাপতো জপতো, ওর কিছুই মাফা জোফা লাগে না, দূরেরটাও দেখে না, একসাথে আইকে নেমে আসে, এক ফোঁটা রং এদিক ওদিক করে না, একটা টানে ওই দিক ওদিক যায় না। শালার বেড়া, শালা কি ব্রেইন, ভালো ঠাকুর ঠেলায় কইতো শালার বেড়া, শালা কি ব্রেইন। ও কলকাতা থাকলেও 7 তলা বিল্ডিং হইতো, কথাটা ঠিকই কইছে সে। অনেক ব্রেইনি লোক ছিল সে, সব সাবজেক্টের পাকা ছিল। এখন তো বয়স হয়ে গেছে, আমি ইন্ডিয়ায় থাকবো, এখনো অনেক অফিসাররা আসে, এই যে সেদিনও আইছিল আইসি, আইসি কয় কি বাবু, আপনার ইন্ডিয়া থাকা উচিত ছিল। এক কয় অনেকেই, এই কথাটা সবাই কয়, আপনার ইন্ডিয়া থাকা উচিত ছিল, কিন্তু ইন্ডিয়ার মাটি আমি ভালোবাসতাম না। আমি জন্মভূমি মাটি সোনার চেয়েও খাটি। আমি যে গান রচনা করছি, যে কটা দেশাত্মবোধক গান, ইন্ডিয়া বসে রচনা করছি। আর যারা গান রচনা করে তারা বলছে যে বাবু, আপনার দেশাত্মবোধক গানগুলো বেশি পড়ছে। তার কারণ দেশের প্রতি প্রেম আসে যদি দূরে থাকে, দেশ ছাড়িয়ে যদি দূরে থাকলে পরে ওই দেশের মাটির মায়া বোঝে, যে বিদেশে যায় না সে কোনোদিন দেশের মায়া বোঝে। আমার ভাগ্যটা খারাপ না একদম, যা বুঝি। আমি শান্তিনিকেতনেও 1 মাস থাকার সৌভাগ্য ছিল আমার। শান্তিনিকেতনের সভাপতি পান্নালাল দাশগুপ্ত, প্রমোদ দাশগুপ্তের বড় ভাই, উনি আমার 1 মাস রেখে টেস্ট করছিল। উনি শান্তিনিকেতনের সভাপতি, বোলপুরের এমপি, ট্যাগর সোসাইটির ডিরেক্টর, কম্পাস পত্রিকার সম্পাদক। উনি 85 বছর বয়স, সেই সময় আইছিল, ওনার জন্মভূমির মাদারীপুর, এসে গণ উন্নয়নে উঠছিল, এই যে রাজুর গণ উন্নয়ন প্রচেষ্টা সংস্থা। আমি আবার একটা লোক, এত খারাপ লোক, যদি কই যে এটা হবে না, গুলি করলো, কাজ হবে না। আমি এত জেদি লোক,
এখন গণ উন্নয়নের ডিরেক্টর ছিল আতাউর রহমান। আতাউর রহমান ওই লোকটাও ছিল ব্রেনি লোক, ওই কাজী মন্টুর মনো, ওই লোকটাও বুঝতো আমারে। ছবি না আঁকলে সে ছবির বিচার করতে পারে না, কিন্তু কাজী মন্টু একটা লোক আর আতাউর রহমান এরা ছবি না আঁকতে পারলেও ছবির বিচার করতে জানছে। ওই আতাউর রহমানই কইছে, ওই যে ইঁদুর দেখলেন না, ওই কইছে সাদম তুমি ইঁদুরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। কেন? কৃষ্ণনগর হলো মাটির কাজে শ্রেষ্ঠ পৃথিবীর, তুমি কৃষ্ণনগর হার মানাই দিচ্ছ তোমার ইঁদুর দিয়ে, তুমি ইঁদুরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আতাউর রহমান কইতো। আতাউর রহমান আমার চাকরি দিল স্বাধীনতার পরেই, চাকরি দিল, মানে মানুষের চাকরি অনুরোধ করি আনতারে না, আমার বাড়িতে নিয়ে চাকরি দিল। কিন্তু আমার দোষ আছে, শিল্পীর দোষ হলো আমার আসলেই পাগল। আসলেই পাগল মানে এক হাতালের ঘাস খাইতে দিই না, আমার পাতিলে কালি ভরে না। আমি 9 বার 10 বার চাকরি দিছি। আর আজকে যদি আমি গণ উন্নয়নেই পড়ে থাকতাম, আমি এখন হইতাম ওই জায়গায় পরিচালক। কিন্তু আমার সিন ছিল ওই আতাউর রহমান। 1.5 বছর চাকরি করার পরে চাকরি দিলাম ছাড়িয়ে দিলাম। কেন? একাধারে আমি হিন্দু মানুষ, দ্বিতীয়ত যে আতাউর রহমান আমার বেশি ভালোবাসতো, ওইটাই একটা ক্ষতি করছে। একটা বাপের যদি 5টা ছেলে থাকে, একটা ছেলের যদি বেশি ভালোবাসে, তাহলে ওই আর কয়টা ছেলে ব্যাপার শত্রুতা করে, ওই একটা বাজলো গন্ডগোল। শেষে অবশ্যই আমি যে সময় চাকরি থেকে ছুটে গেছি একদম, সেই সময় আমি বুঝে গেছি আতাউর ভাই আপনি যে বেশি ভালোবাসতেন আমারে, এই নিয়ে একটা ক্ষতি করছে। মানে এই সত্য ধর্মের কথা কইছেন না, সত্য ধর্মের লোক ছিল দিলীপ বাবু, নাম শুনছেন বোধহয়। ওই দিলীপ বাবুই এই কাণ্ড করত। দিলীপ বাবু ছিল আতাউর রহমানের প্রথম নম্বরে, ওনার পরিবার পরিজন সবাই, উনি ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, উনি ছিল গণ উন্নয়ন চাকরি করত। তো কালীপদ অমক তমক পিন দিত। আর আমি তো পাগলা মানুষ, আমি তো এক বস মানতাম, বসই মানতাম না, আমি বস মানতাম আতাউর রহমান। আতাউর রহমান ভাই যা কইতো এটা একটু মানতাম, আর আমি যদি কইতাম যে আতাউর ভাই এটা হবে না, আতাউর ভাই এর পর আর কইতো হবেই না, সাধারণ কইছে ওরা হবেই না। তাই ওই চাকরি ছাড়িয়ে দিলাম। কেন? ওই খোঁচাখুচি করতো। আমি তো এমনি পয়সা কামাই করতে পারি, আমি প্রোটেস্ট ছবি করিয়ে বেশি পয়সা ইনকাম করছি। ওই যে কেউ বাপের ফটো মায়ের ফটো যেগুলো কম্পিউটারেও পারে না, সেইগুলো এখনো আমার কাছে আসে। শেষে আমি রেজিগনেশন দিছি। এখন আতাউর ভাই গেছে পাগল হইয়ে। 136 জন লোক ছিল ওনার ওই স্টাফে, 136 জন লোক দিয়ে অনুরোধ করাইছে সাধনরে তোমরা ফিরাও। সাধন চলে গেলে শুধু রাজৌরির লোকসান না, সমস্ত বাংলাদেশের লোকসান। এত বড় একটা বিরাট প্রতিভা তোমরা কাজে লাগাইতে পারলা না, তোমরা সাধনরে ফিরাও। একজন করে 136 জনের দিয়ে আমার অনুরোধ করাইছে, আমার কাজ হবে না। শেষ পর্যন্ত দশে দিলীপ বাবুরে, যে আপনার সত্য ধর্মের লোক আপনার কথা রাখে নাকি, আমার কথাও রাখলো না। মানে আতার ওই আমার যে রুমে শুইতাম ওই জায়গায় আমার খাটের সামনে যদি পাইচারি করতে কইতো সাধন যেন বিদেশে পাঠাবো, সাধন চলে যায়। কোনো ওষুধই কাজ করলো না। আমি রেজিগনেশন উঠাবো, আমি না ভাই যখন রেজিগনেশন দিয়েছি একটু ঘুরিয়ে আসি। শেষে 5 দিনের বিষে করিয়া, ওই সময় ডলারে বিষে করতে হইতো, 5 দিনের বিষে করলাম। সেই 5 দিনের বিষে ছিলাম 10 মাস। তো ওই যেদিন যাব আমি ইন্ডিয়ায়, ভাবলাম কি আতাউর ভাই এত ভালোবাসে, যাবই তো, একটু দেখা করে গেছি। এইখান থেকে রওনা করি রাজের গেছি, রাজের যেয়ে আমরা খাইতে বসি, সেই সময় গেছি। ওই পান্নাবাবু, ওই যে প্রমোদ দাশগুপ্তের যে বড় ভাই, পান্নাবাবু আইসে
85 বছর 83 বছর বয়স। উনি ICS পাস। উনি আইসে মাদারীপুরের ওনার জন্মভূমি, জন্মভূমি দেখতে আইসে, করছে ওই গণউন্নয়নে, ওই জায়গার রেস্ট হাউস আছে। আর তাছাড়া উনিও তো একটা সোসাইটির ডিরেক্টর। আতাউর রহমান আগেরটাও চিনি, তাদের সাথে বন্ধুত্ব আছে, এই জন্যই ওই জায়গায় করছে। আমি যেই ঢুকছি ওনার দুজন খাইতে হয়েছে, সেই সময় কয় সাধন বাসি বেঁধেই শুনব আপনারে। তারপরে বাসি বাজাইলাম, একটা লোক ক্যাসেটে টিপ করলো, তারপরে এখন টিপ টিপ করে বৃষ্টি পড়ে, দড়ি ছেঁড়া গরু, তারপরেও তার স্পেশাল গাড়িতে আমার ট্যাগের গাড়িতে উড়িয়ে দিয়ে গেল। সঙ্গীত সঙ্গীত আসলে আমার আগে আমি বাঁশি বাজাইতাম, সঙ্গীতের জগতে ঢুকছি বাঁশি নিয়ে। আমার বাঁশির গুরু হলো চৌরিবেরি প্রফুল্ল বারবি, 250 বিঘা জমির মালিক প্রফুল্ল বারবি। ওই বাঁশির, আর বাঁশিটা কেন শিখলাম, SM সুলতান বাঁশি বাজাইতে পারত, যার ফলে ওইখানটাও একটু ইঙ্গিত পাইছি যে আমার বাঁশি শিখতে হবে। আর বাঁশি তো একটা সিরিয়াস জিনিস, বাঁশি এমন একটা জিনিস, বাঁশির মতো এমন বাদ্য, সেরা বাদ্য। আমি শিবরঞ্জনী বাজাইয়া ওই যে খাটরা গোয়াটা কালীবাড়ি, ওই কালীরই আমি নিয়েছিলাম ওই সুবিশেষের বাড়িতে থেকে। যে সময় 3 বছর তার বাড়ির ভাত খাইয়ে তার মামলা করছি, এই মামলা শেষ হয়েছে যেদিন, সেদিন মিষ্টি সিষ্টি নিয়েছি, সবাই দিছি। আর রাত 2টার সময়, 12টার সময় ওই এক মাসিমা কয় কি সাধারণ একটু বাসি হয়ে যাও। এই ইতিহাস আরো ঘোরালো বেশি। শেষে জানলার কাছে এসে কয়, বাবা আরে বাবা কেরা বাসি হয়ে যাস তুই, তোর বাসি শুনিয়ে আমি আইছি, তোর মুখখানে একটু দেখি, তোর বাসিটা সোনার বাসি হবে বাবা। এখন অনুরোধ করে, বাবা মাসিমা, ওই মাসিমা কিরকম, ওই বাড়িতে সুখ বিশ্বাসের ঘরের উত্তর পাশে হলো সেই মাসিমা, দুইজন হলো কৃষ্ণ তার নাম, সেই কৃষ্ণ 2 মা। ওই ঘরে আমি শুই, কৃষ্ণর সুখ বিশ্বাসের ঘরে অতিথি হয়েছে অনেকগুলো, ওই জায়গায় বসে এখন ওই ঘরের যে মাসিমায়েরা কয় সাধারণ একটু বাসি হয়ে যাও। মানে প্রথম কইছে একটা ছবি আঁকতে, বসতে যে পাখি তো উড়াল দেবে, তার মামলা টামলা শেষ হয়ে গেছে, ও তার আসবে না। আমি না, আমার সময় আমি অকৃতজ্ঞ না, আমি মাঝে মাঝেই আসবো, এখনো যাই তো, ওই যে মাঝে মাঝে আসবো। শেষে একটা কৃষ্ণের ছবি আঁকছি, আর কৃষ্ণের আল্লাহ দিয়ে কৃষ্ণ, ওইগুলো আমি হিন্দু কালচার লোক তো, আর্টিস্ট, এই জন্য কৃষ্ণ কৃষ্ণ ওই দেবদেবীর ছবিটা ভালো আঁকতে হয়। শেষে আঁকাটা শেষ হয়েছে, এই সময় 12টা বাজছে। এখানকার সাধন বাবা একটা বাঁশি হয়ে যাও, তো বাঁশিতে দিছি ফোন। ওই কৃষ্ণরই একটা বাঁশি ছিল, মেলাটা কেনছে ছোট্ট বাঁশি, বাঁশিটা চমৎকার। তো শিবরঞ্জনী রাগ আলোচনা করতেছি, আজকে মনটাও নরম আছে। যে মামলা, তাতে যদি নাকি ওই হইতো, মানে কসুর হইতো, তাহলে তো 7 বছর 8 বছর জেল হইতো। আজকে মনটাও একটু নরম, ঈশ্বরের ডাকছি। আরো শিল্পী মানুষ যদি কি ডাকাতি গেছে, আমার বাড়ির 15 জন মানুষ দিয়ে ডাকাতি গেছে ওই গুপ্ত মশাই। ঈশ্বরের আজকে ডাকছি, দারুণ দেখা। আর শেষে ওই তো মনটাও ভালো, ওই জন্য শিবরঞ্জনীর আলোচনা করছি খুব করুণ সুরে। আর আমার মার হইতে পারে নাই, জানলার কাছে এসে কয়, বাবা কেরা তুই বাসি বাজাস, তোর মুখখানে একটু দেখি। আমি তো বাসি শুনিয়ে আইছি। মাসি মেরে কই, মাসি মেয়ে মুখ কান দেখতেছে, তো জানলাটা খুলে দিই। শহরের ভিতর তো ব্যাপারটা কোনোরকম নিজের ইচ্ছে মতো পারা যায় না, যদি অঘটন কোনো কিছু করে। এই জন্য আমি মাসিমের একটা পারমিশন নিয়েছি, দেও দক্ষিণ দিক ঘরটা ফিরানো, দোতলা করো।
জালনা খুলে দিয়ে ওই রকম চেহারা দেখতো আমি ভাবতারিনি। আমি ভয় পেয়েছি, ঝাত করে গেছে আমার হৃৎপিণ্ড। মানে অ্যাশ কালার, ছাইয়ের মতো রং, কিন্তু এমন সুন্দর করে সাজছে ও আয়না ছাড়া হয় না। আইসে পড়ছে, বাবা আমার ঘুরে ঘরে সাজাই দিছে, বাবা বাজা। আর কি সুন্দর কয়, বাবা বাজা, তোর বাসি যে সোনার বাসি হবে, বাবা বাজা। আমার ঘুরে ঘরে সাজাই দিছে। আমি তো জিগেই নি তোমার সাজাইছি কিনা, আমার ঘুরে ঘরে সাজাই দিছে ঘুরে ঘরে। এখন গন্ধ, মানে একটা বিশ্রী গন্ধ আসে জালনা দিয়ে। এখন আমি মাসিমারে কই, মাসিমা গন্ধ কয়, তুমি জালনা আটকাই দাও। গন্ধ হইলে তো আটকাই কি হয়। আমার আবার একটা মন আছে অন্য রকমের, আমি তো দিতাম দরজা খুলে। কিন্তু পরের বাড়ি, পরের ঘর শহরে, এই বাড়িতে পারি না। মাসিমার কাছে জিজ্ঞেস করলে আমাকে একবার ডাকাতি হয়ে গেছে এরকম। শেষে আমি এই গন্ধে টেকতারি না, শেষে আমি ওই জানলাটা বন্ধ করে দিয়ে, তুমি বাসি বাদ্য তো দূরে বসে শোনা যায়, তুমি দূরে বসে শোনো। এখন আমি সেই সময়ও বুঝিনি যে কি কি করছি আমি। ও গুলে দিয়ে বারান্দায় এসে, বারান্দায় এসে কয় কি, বাবা বাজা। আমি এই জায়গায় বসলাম, আমি একটা চুরি করতে এসে। কি চুরি করতে এসে? কল বাজাই না তার কবনে। ও চাইয়ে রয়েছে ওই নেটের, ওই দোতলা ঘর তো, ওই বারান্দা খোলা, নেট দিয়ে জালনা বানাইছে, এই যে ফিতে দিয়ে, এই যে ওই টিনের ফিতা, ওই যে ওই দিয়ে নেট করছে, নেটের জালনা, ওই দিয়ে চাই রয়েছে। চোখ দুটো ফটফট করে একেবারে। আর ওই যে যে সাজে, ও আয়না ছাড়া ও অত সুন্দর করে সাজা যায় না, খা খা করে। এখন কয়, বাবা বাজা, তুই ওই বাজনার পর বাড়ি খেয়াল বাজা। আমি এই যে বসলাম, বসেনি, ওই যে ওই জালনার ফাঁক দিয়ে চাই গেছি। তাহলে মাসিমা কয় বিরক্তি, গোড়া দিয়ে ফু দিয়ে বেড়া কবর হয়ে গেছে। গোড়া দিয়ে ফু দিয়ে তাহলে হয়ে গেছে, তুমি যাও। তুমি কি চুরি করতেছিলে? কুত্তের সব চুরি করতেছি। ওই ইন্টারটা নিয়ে যাও। দুইটা কুকুরের বাচ্চা, একটা মাইয়া একটা মর্দা, ওই বারান্দায় শোয়া আছে। কিন্তু নেলো না, ও গেল না রইল, আর কোনো টের হয়নি, কিচ্ছু টের হয়নি। কুকুরটা নেলেও, কুকুরটা তো ডাকবে, তাও ডাকে। সকালে মাইয়া কুকুরের বাচ্চাটা পাওয়া গেছে বাড়ির নাম। এখন আমি যে আসে, সেই কয় কি হয়েছে রাত্রে, ওই সুখ দেখায় কি রাইছিল। এখন আমি একটু বড় হয়েছি, এখন গোপালগঞ্জে এরকম ঘটনা মাঝে মাঝে ঘটিয়া থাকে। ওই যে অত গন্ধ ওর গায়ে, কোথার আসলো, আর অত গন্ধ থাকলে আর কি, শেষে যতই আমি বাড়ি আসি, সে সময় লঞ্চে আসতো, তো ওই ময়মুরব্বিকে আলাপ করলে কিন্তু মশাই ভুল যে করছেন তা কইলে সারে। ওই যে অত সুন্দর করে সাজতে আয়না ছাড়া পারে না, কিন্তু অত গন্ধ যার, এই শহরের ঘুরে সাজাইতে গেছে তাও যায়নি। উনি ধরার দেবে না, এই জন্য এই গন্ধটা গেছে। আধ্যাত্মিক আমার কিছু নাই, তবে 5-6টা মেয়ের, মানে আমার মনে করে যে এতগুলো গুণ যার, সে তো ভগবান। এ কিন্তু আমাদের হিন্দু সমাজের মধ্যে অনেকে করে। কয়েকটা মেয়েতেই মানে তার সন্তান হয়, পুত্র সন্তান হয় না, ওরা হাত পাও ধরছে, আপনার মুখ দিয়ে কইলি 5-6টা মেয়ের পুত্র সন্তান হয়েছে। আমার একটা ভাগ্নে, ভাগ্নেটা কিরকম ধর্ম ভাগ্নে, গল্প করতে গেলে লম্ব হয়ে যায়। ওই ভাগ্নের বাড়ি হলো বোনের বাড়ি, আমার ভগ্নিপতি। ওই বোনরা, তার নাম লীলা, আর মনও 12, ও হলো ভগ্নিপতি। ও মুক্তিযুদ্ধের লোক, আর ওই লীলা হলো
আমার যে ধর্মবোন হয়েছে শেষে, ওর ওর বিরাট ধনী মানুষের মাইয়া, তো বয়তে বিয়ে বসতে হয়েছে এর সাথে, মুক্তিযুদ্ধের লোক ছিল মনো। এখন বাপের বাড়িতে পরিচয়ই দেয় না 10 বছর। আমি ওই তার যে লীলার যে মা, ওই বাড়িতে যাইতাম, তো তখন ওনার ইচ্ছা ওই সেই মার আমি একটু মা কইতারে, এইভাবে মা হয়েছে। কিন্তু ওই লীলারে ওর যে নিয়ে গেছে, এরপর লীলারে 10 বছর কোনো পরিচয় দেয়নি, আমি গেছি আইছি। আমার বোনটা একটু কাইমি হয়েছে বেশি। শেষে মানে ওই মনও একদিন কয় কি, দাদা লীলার তার সন্তানই হবে না, মানে 4টে মেয়ে হয়েছে, শেষ মেয়েটার নাম রাখছে ইতি। ওই ইতি যে হওয়ার সময়, হওয়ার আগে ওই বোনরা কয়, দাদা আমার 5 দিন বেতন না খেলে একটা সন্তান হয় না। তার আমি পাওয়া গেছি, এই পায়ে সেবা দিত, তো ওরা আর ব্যথা খাওয়া লাগবে না, ও সেবা দিছে। কিন্তু মানুষের অন্তরের মধ্যে কিন্তু একটা সে তারের মতো হয়, যে যারে কয় ওই টেলিফোনের মতো। এই তো এখন ওই জায়গায় গাড়ি চলে, রাস্তা হয়েছে, ওই জায়গায় কিন্তু ছিল না, ওই রাস্তা ছিল না। তার বাড়ি হলো বোনের বাড়ি আমগ্রামের কাছে, 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতো হাইটে যেতে। আর ওই মনে মনে যখন আমার কথা চিন্তা করতো, তখন আমি রইতে পারতাম না, আমার হাঁটা দিতে হইতো। এই ছিল সম্পর্ক। ওই ওই বোনরা ওরই তো ইতিহাস কইতে লাগে অনেক সময়, ওই ছেলে হয় না, 4টে মেয়ে হয়েছে। এখন একদিন ওই ভগ্নিপতি কয়, দাদা আপনারা তো সাধু মহৎ মানুষ, লীলার কি হবে? বোনটার নাম লীলা, ওর 4টে মেয়ে হয়েছে আগে, শেষ মেয়েটার নাম রয়েছে ইতি, যার চাই না। ও তো অ্যাপেন্ডিসিটির ব্যথা আছে, না হওয়ারই কথা সন্তান, সেই জন্য হবে। আমি চগুজি কই, এই তুই বাবার শোনা বলে একটা ছেলে হইলে ভালো হয়। কয় হ, এই ছেলেই হবে, এই দেখ 3বার কইছি ছেলে হবে, কাতি পূজা করিস। ওই কথা, এই বাক্য জাগো জাগো দিই, ওইটা দিয়ে ঠাই দিই, আর খালি খালি ফাও পাড়িবেই যাবা, কার্তিক পূজা করবো। এখন 10 মাস লাগে না একটা সন্তান হইতে। আজকে আমার টান দিছে মনে, সে সময় লঞ্চ চলতো, এই ওই খাল দিয়া লঞ্চ আর ট্রলার, ওই ওই গাড়ির লাইন হয় নাই সে সময়, ইট ফেলাই নাই, রাস্তা হয়েছে কিন্তু ইট ফেলাই নাই। আমি ওই লঞ্চের লো ভাড়া নিত না আমার কাছটা, আর ট্রলারের লো আমার কাছটা ভাড়া নিত না, যেখানে ইচ্ছে সেখানে নামিয়ে দিত। আমি আবার আগে ওই উদ্দেশ্য ছাড়া চলাফেরা করতাম, কোথায় যাবো আমি নিজেই জানি না। ও শ্যানখালি যাই নামিয়ে পড়ছি, 7-5 ভাইবে নামিয়ে পড়ছি, এখন যাবো কোথায়? আবার লীলাকে বাড়ি যাবো, ওই যে বনে টান দিছে, যাই দেখি কি, ও শুয়ে রয়েছে, ওর যা কাছে বসা, সে সময় 2 তলা টিনের ঘর, ওর যা হাসে পড়ছে, দাদা এইমাত্র লীলা কইছে দাদা যদি আসতো। এ কর মানে ওই যে ওই ইতি হওয়ার সময়, ওই যে দাদা আমার 5 দিন ব্যথা না খাইলে একটা সন্তান হয় না, তাহলে আমি বলছি পাও, এই যে প্রায় সারা দিই তো, তোর আর ব্যথা খাওয়া লাগবে না। আর ইতি মানে সেই বাগনিটা যেদিন হবে, সেই দিন আমি যেই হাজির হয়েছি, ওর ব্যথা উঠছে, আমি জল ফোড়া দিয়ে চলে গেছি বাজারে, ফিরে আসি দেখি মেয়ে হয়েছে। কয় দাদা রে দাদা, তোর মুখের যা গুণ রে দাদা, 5 দিন ব্যথা না খেলে আমার একটা সন্তান হয় না, তুই জল ফোড়া দিয়ে যাওয়ার, জল খাওয়ার আধা ঘন্টার মধ্যে আমার মেয়ে হয়েছে। এই আরো বিশ্বের বেশি জন্মেছে না শেষে। আজকে ওই তো ছেলে, ওই যে ছেলের ব্যাপার,
গেছি, আজকে তো রইতে পারি না বাড়িতে, টান লাগাইছে, যাই দেখি ওই রকম ওর যায় ওর কাছে বসা, দাদা এইমাত্র লিলি আপনার কথা কইতেছে, দাদা যদি আসতো। লীলা, তোর কোনো সময় বিপদে পড়লে তুই আমারে স্মরণ করবি, তুই পাবি, আর দেখবি যে আমি আইসে গেছি। হ দাদা, যে কয়বারই বিপদে পড়ি তোমার মনে মনে ডাক দিলেই তুমি চলে এসো। বন্ডি এলো অন্তরের সম্পর্ক এটা। তুই ধর্ম বোন না, তুই ইহকালের বোন না, পরকালেরও বোন। সাথে জল ফরা দিয়া বলছি যে জল থুয়ে দে ইসের উপরে, এক ডক খাইয়া থুয়ে দে তক্তার পর, জানি বিড়ালের না ডাঙ্গায়। ঈশ্বর যদি দিন দেয় তাহলে আজ কি হবে, আর যদি খারাপ ব্যথা হয় তার পড়ে যাবে জল ফরাই। এই দিয়ে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি, কিন্তু 2 দিন পরে আর আমি টিকতারি না বাড়িতে, আবার দিছি আটা। আটা দিলে পরে ওই মা যার মা ওইমা তো বলবে, ওই মা ওইমা শাক তোলে খালপার, আমার দেখে হাসে পড়ছে, পুত্রা জানলে কিছু দিয়ে দিও, মানে ওই যে ছেলে হয়েছে আমাদের কয় নাই, জানলে কিছু দিয়ে দিও। মা ওই মা ভাবছে তো পুত্রে তো জানেই সব কিছু। গেছি পরাই দেখি লীলা আমার এই বোন গরম জল দিয়ে স্নান করে উঠানে বসছে, আমার দেখি হাসি হচ্ছে, দাদা ছেলে হয়েছে। আমি গোড়া খসাই লাভ দিছি এর উপরের দিকে। দয়াল, তুমি আমার কথা শুনছো তাইলে, নাইলে যদি তাই ছেলে না হইতো তা আমি আমারে অগদার কোনো দামই থাকতো না, আমার যে ভগবানের মতো মনে করে এর কোনো মূল্যই থাকতো না। এখনো আমার মনে হয় না যে আমার নিজের বোনেও অত ভালোবাসে। সে আমার ভগ্নিপতির কথা কি দাদা, যদি আদরে কোনো সময় টুতুসি পান তাহলে আসবেন না, আর আজ পর্যন্ত পাইনি। এটা কোনো সাধনা নাই, এটা তুমি দেখো ব্যাপার কি বাবা, সব কথা তো বলা উচিত না মানুষের কাছে, চিরদিনই মিথ্যা কথাটা একটু কম কইয়া খাওয়ার চেষ্টা করি। আমি যে মিথ্যা কথা কই না, ওটা কইলে ওটা মিথ্যা কথা হয়, তাই না? এই জন্যেই আমি আমার ছোটবেলায় যে সময় আমি ক্লাস 5-এ পড়তাম, তখন মা আমার উপদেশ দিত মিথ্যা কথা বলবি না। আর স্কুলে যাওয়ার সময় ওই তেঁতুলবাড়ি স্কুলে যেতাম, যদি আল্লে বললাম মানে ওই ঘূর্ণিবাই দেখা তাই রাম নাম নবী, আর মিথ্যা কথা কবি না। আমি ওই মার উপদেশটা আমি চিরদিন মানে চলছি। আমি আইজও যাতে আমি মিথ্যা কথা না কইয়ে পারি তাই চেষ্টা করি। তবে তুমিও যদি মিথ্যে কথা সাধন বোধন, চোখ বদলি সাধন বোধন না, তুমি যদি সৎ পথে থাকতে পারো, সৎ কথা বলতে পারো, সৎ পথে চলতে পারো, তুমি আপনি বাক্য সিদ্ধ হয়ে যাবে। যারা মিথ্যে কথা কয় না তারা মুখ দিয়ে কইলে সে ফলবেই। তো আমি তো অতও না। শত্রুদরের মায় আসলাম কেন, আমরা 5 ভাই ছিলাম, আমি মেজো, আমার বাবার 2 বিয়ে, আগের মা মারা যাওয়ার পর বাবা বিয়ে করে, সেই ঘরে 1 ভাই, আর শেষ পক্ষের আমি হলো বড়, আর আমার পরে ছিল আরো 3 ভাই। শেষে ওই স্বাধীনতার সময় ভাই মারা গেল 2 জন একসাথে, যে ভাইয়ের সাথে একসাথে এক বিছানায় না শুলে ঘুমইতো না, আমার পরের জন, তার নাম ছিল মদন, আমার নাম সাধন। আর বড় ভাই ছিল, তার নাম ছিল মহেন্দ্র। বড় ভাই আমার এত গুণের ভাই ছিল, আপন ভাইয়ের চাইতেও, মানে আমার সৎ ভাই যদিও, সৎ ভাই কেউ
বলতেও পারে নাই, আর আমিও বলি না। ওরকম ভাই হয় না। নিজের ভাই প্রশংসা করি তার, ওই দুইটা ভাই একসাথে মারা গেল। মারা গেলে পরে আমিও মনে যেন বাঁচবো না, আমিও আমারও মানে ওই টেনে নিয়ে যায়, আমিও থাকবো না। শেষে অনেক জ্ঞানী গুণী মানুষ বলল কি, সাধন তোমার একটা অবলম্বন করা উচিত, একটা কিছু ধরা উচিত। তা ধরতে হলে গুরু ধরতে হবে। এখন আমি তো আসলে তো কৃষ্ণ ভক্ত ছিলাম, ওই বাঁশি বাজাই না, কিন্তু দেখলাম যে ওই যে বৈষ্ণবী যা দেখা যায় গ্রামে, আমাদের সমাজের মধ্যে, ওই একটাও আসলে ভালো না, আসলে ভালো না। এই যে কীর্তন যারা গায় এইগুলোই খারাপ বেশি। আমি তো ওই যে সবুজ দেখি সব, কিন্তু ওর একটাও ভালো না। শেষে দেখলাম কি যে আমি দীক্ষা নেবো কোথায়, কার কাছে তো দীক্ষা নেবো, এটা সদ্গুরুর তো দরকার। শেষে আমি বাঁচতে বাঁচতে মনে মনে বাঁচিয়ে দেখলাম যে আমার এক সত্য ধর্ম দীক্ষা নেওয়া ছাড়া পথ নেই। আমি সন্ন্যাসীর কাছে তা নিছি, ওই জন্য আমি সত্য ধর্ম দীক্ষা নিলাম, ওই সৎগুরু তালাশ করতে চাই। আমি কিছুই হইনি, তার কারণ কি, আমি সত্য ধর্ম এই যে সিটিংই যাই না, সিটিং যাই না কেন, ওর সাথে এই যে কদমবাড়ির একজন আছে, এনে একটু গান গায়, ওই গাইনিগোর সাথে আমার মিশে না। প্রথম কদিন যাওয়া শুরু করছিলাম, ওই রথবাড়ির একটা অনুষ্ঠানে গেলাম, ওই সিটিংয়ে। তো রথবাড়ির মানুষের কাছে কি, যে যদি পালাইয়াও যান, মনে করে এই যে শরদের বাদ্য, ওইটা যে কি ভালো লাগে এই গানের সাথে দিলে, যদি পালাইয়ে যান তাহলে ধরিয়ে নিয়ে আসবো, কিন্তু এই 3 দিনে পলাইতে পারবেন না। ওই যে গাইছিল ওই সুশান্ত দা ছিল, সুশান্ত দার ফটো আছে আমার কাছে। সুশান্ত বাবু আমার গুরু ভাই, কিন্তু ওই যে এসকে বাওয়ালি। শেষে এখন ওই ওদের গানের সাথে আমার পড়তে হয় না, এই জন্য এই সঙ্গীতে যদি মিল থাকতো তাহলে আবার থাকতো, যাওয়া আসা থাকতো। অনেক সময় অনেক জায়গায় অনেক কষ্ট পাইছি, কিন্তু শেষ পর্যন্ত আমার ছেলেই বলতে বাধ্য হয়েছে একটা ব্যবহারের জন্য, যে সাধন ভোজন ও তো ঘরে বসে করা যায়, ঈশ্বরের ডাক জাগ না দিয়ে নিজের ঘরে বসেও রাখা। এই জন্য আমি আর, কেন ওর সাথে ভালো মেশি না, এইগুলো বিজয় সরকারের স্মৃতিটা হলো এই, আমি স্বাধীনতার পরেই পিটিআই কলেজ আছে না চরমগড়িয়া, চরমগড়িয়া পিটিআই কলেজে আমি যাই ওই ছবি আঁকতে, ওই ওদের খাতা, ড্রয়িং খাতা আছে না, এই যে একটা সাবজেক্টই আছে ওদের, ওটার পর খুবই এটা গুরুত্ব আছে ওই পিটি মাস্টারদের। ওই আঁকলে পরে খাতা তো রাখে না, আঁকায় আমাগো দিয়ে, ওই পয়সা পাই, ভালো করে পয়সা পাই। তো আমি রওনা করছি, রাজুরি গেছি, রাজুর কুন্ডুভরা বিজয়বাবুর গান, কুন্ডুভরা ওরা প্রত্যেক বছরই ওই বিজয়বাবুর গানে। তাহলে আমি মনে মনে চিন্তা করছি কি, আমার বইতে সে কলিগ্রাম, তার সেই ছেলেটার নাম ছিল চিত্ত, চিত্ত খাড়ো খুড়ো একটা ছেলে, ও কবি গান গাইতো, ও ভালো কবি ছিল, মানে দেখলে পছন্দ হতো না, এতটুকু একটু মানুষ। তো ও হলো আমার নাতি হয় সম্পর্কে, ও মাঝে মাঝে আমার বাড়িতে আসতো, আমার খুব ভালোবাসতো। এই জন্যেই ওই ভাবছি কি, তাই আমি যখন চরমগড়িয়ে যাবো, তো ওই জায়গায় কবি গান একটা চিত্ত ওই জায়গায় আসতে পারে, চিত্তর সাথে দেখা করতে গেছি। তা যাই দেখি এইভাবে এক ঠ্যাঙের পর এক ঠ্যাং দিয়ে এইভাবে পেঁচাইয়া
বিছানার পর বসে দিচ্ছে সরকার মশাই, যে সেবা দিলাম। বললাম কি চিপ তো কি আইছে এখানে? কয় না, চিপ তো আসে নাই। তো ওনার সাথে ওই পরিচয় হলো, কিন্তু এমনি তো দেখছি মেলায়, কদমবাড়ি মেলায়, ওই জায়গায় মেলায় ঠেলায় যে ওই যে বিজয় সরকার গান গায়, কিন্তু ওনার সাথে তো আলাপ হয় নাই। ওই ওই দিন আলাপ হয়েছে আর কি। তারপরে আমার সম্বন্ধে উনি জানলো, আমি গান রচনা করি, আমি ওই সুর রচনা করি, আমি ওই ছবি আঁকি, আর্টিস্ট। ওনার সাথে ওই পরিচয় হইল। শেষে আমি কই, বাবু আমি আসি। চিত্ত যখন আসে নাই, ভাবছিলাম চিত্ত আসলে আসরেও যাবো না, দোতারা থাকতো সাথে আমার। ওই উনি এবারে আমার উনার গানই গাইছিলাম, উনি গান শুনতে চাইছিল। তাহলে আমি কই, বাবু আসি। না, তুমি তোমার যাওয়ার দরকার নেই, তুমি রাত্রে যে কার দ্বারে শোয়ান, কোন মেয়ের দ্বারে শোয়ানি, তার সাথে তুমি আমার কাছে থাকি। ওনারা আমার ভালো লাগছে আর কি। শেষে ওনার কাছে রয়ে গেলাম, রইলে পরে বললো যে একটু গান শুনো। তখন ওনার ওই গানটা গাইলাম আমি। সেই সময় ওই একটা গানই আমি একটু প্র্যাকটিস করতাম, আত ফালিয়া চাঁদের হাসি শেফালি বনে, ফুল শেখা দোলাইয়ে গেল মলয়ে ভবনে। ওই গানটাই একটু গাইতে পারি। আর তাছাড়া আমি যখন গান রচনা করা শুরু করছি, অনেক ওই গণ উন্নয়ন থেকে আমার গান গান রচনা করা শুরু। গান রচনা শুরু হইলো কেন না, ওই বিজয়বাবু দিয়ে করিলি আগে। এখন উনি কয় কি, সাধারণ তোমার যাওয়ার দরকার নেই, যাই কোন মেয়ের দ্বারে শোভানে, তার সাথে আমার কাছেই থাইকে যাও। ওনারা আমার ভালো লাগছে। শেষে সরকার মশাই ভালোই করেছে। শেষে ওনার কাছেই আমার সবাই রাখলো। সত্যি এরই কেউ মহাপুরুষ। অতটুক সময়ের মধ্যে মনে হয় যে কত চেনা, কত জানা, কত আপন। আরো ব্যাপারটা হলো কি, আমরা তো ওই এক জাতীয়, এই জন্যই বেশি ভালো লেগে গেছে। বিজয়বাবু কাছে রইলাম রাত্রে, এবং মনে হলো যে কত আপন, কত চেনা, কত জানা, কত দিনের পরিচয়। আমি শেষে বুঝলাম এরই কই মহতীয় গুণ। বিজয়বাবু সত্যি একটা মহৎ। আমি গান লেখা শুরু করছি গণ উন্নয়নে চাকরি করি সেই সময়। আমি কিন্তু ছোটবেলাতে গান লিখি না, লেখলাম কেন, গণ উন্নয়নে আতাউর রহমান তো আমার খুব ভালোবাসতো, এবং ওই তোরাবাজি গান গাইতাম, লোকসঙ্গীত গাইতাম। উনি কত কি সাধন, ওই যেই আসতো আর কি, ভিজিটে আসতো তো, যে অমুক আসতেছে, তোমার অনুষ্ঠান আছে, ওই আমার অনুষ্ঠান প্রায় দিনই থাকতো, আজকে তুমি তোমার গানের মাধ্যমে তোমার পরিচয় দেবা। ওই যে গানের মধ্যে পরিচয় দিতে হলে তো গান, ওইটা একটা কায়দায় লিখতে হবে পরিচয়টা। ওই ওই যে গান লেখার একটা স্পৃহা জন্মাই দিল আতাউর। এই জন্যই আমার জীবনীতে লেখা আছে ওই আতাউরের কথা, আছে গণ উন্নয়নের কথা। এই সম্মাননা পদক পেয়েছি, ওইটা গণ উন্নয়নের কথা আছে। সব জায়গায় মানে ওই গণ উন্নয়নের কথা পাওয়া যায় আমার জীবনী। আমার এটা, আপনি কি ডক্টর সন্তোষ কুমার ডালির কথা শুনছেন? আমার যত বাংলাদেশে ভক্ত আছে, সবচাইতে বড় ভক্ত দই আমি সন্তোষ ডালির। ও আমার জীবনী লেখছে। কিরকম, সারগাম পত্রিকা, এটা নামি দামি পত্রিকা না, ওইটাই আমার জীবনী লেখছে 3 পৃষ্ঠা আছে। এই 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 এর মধ্যে দিয়ে আছে, তালাশ করলে পাওয়া যাবে। ও ওটা তো সঙ্গীত, পত্রিকাটা এলো সঙ্গীত বিষয়ক, কিন্তু আমার জীবনী লিখতেছে আমার টাইটেল দিয়েছে স্বভাব কবি। তারপরে ওই বিটাঙের মধ্যে লেখছে আর কি আমার যত বিনোদন। ওর মধ্যে জায়গা হলো বিজয় সরকার, তারপরে সন্ধ্যা মুখোপাধ্যায়, এই সমস্ত বড় বড়, ডক্টর শহীদুল্লাহ, নজরুল ইসলাম, এই সমস্ত ওনাগো জায়গা। ওর মধ্যে আমার 3 পৃষ্ঠা লিখছে আমার জীবন। তাহলে আমি সন্তোষ কইছি, তুমি করছো কি? ওই পত্রিকা যেদিন আমার হাতে দেয়,
করছো কি কেন এই যে কাগমুদি ধুইছে আমার একদারে আমি তো শুনে ফুটিব না ও মিটমিটি আসে তার একজন আসছে যে কয় আপনি কি কম নাকি এটা ধরেন আমার তো একটা কিছু করিয়ে যাওয়া উচিত কেন আমি যেকালে বাংলাদেশের নামজাদা শিল্পী আর আশা করি এখনো যে শিল্পীরা আছে বড় বড় শিল্পীরা যদি 5 জন থাকে তার মধ্যে আমি একজন 5 জন যদি বড় থাকে তার মধ্যে আমি একজন তারপরে যদি 3 জনের মধ্যে থাকে তাহলে তার মধ্যেও আমি একজন যদি 2 জনের থাকে তার মধ্যেও আমি একজন আমার সাধনায় জোর আছে এতটাই জোর আমার তো ওই বড় বড় শিল্পীরাই করতো দেখা হইলি এখনো দাদা আপনার যে প্রতিভা আপনার যে হাত তা তো আপনার শুধু বাংলাদেশ না সারা বিশ্বে নাম করার কথা কিন্তু তা তো করলেন না আর মৃত্যু যে হার দরজায় বসে হাতছানি দিয়ে ডাকে তার কিছুই করার থাকে না আমি হৃদরোগে আক্রান্ত হয়েছি ওই যে 2টা ভাই মারা গেল একসাথে ওই সময় আমি হার্টে শিল্পী মানুষের মন তো এমনি মাইয়া মানুষেরটাও নরম তো ওই হার্ট এত বড় আঘাত পাইছে যেমন একটা ঘোড়ায় 2.5 মণ বইতে রে 3 মণ 4 মণ চাপাই দিলে পরে তার নীলদেরা ভাঙবে না ঠ্যাং ভাঙবে আমার ওই তাই বঙ্গবন্ধু মারা গেছে ওই বছরই মারা গেছি শ্বাস করতে মনে থাকতো না 3 বছর পর্যন্ত আমার হাত দুই হাঁটাইতেছে ওই ভাই সুখের জন্য মানে ওই 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 হার্টের অসুখটা আসে কিন্তু শোকটা বেশি আসে বুঝলেন শিল্পী মানুষ আমার 2টা ভাই একসাথে মারা গেছে কি মনে করলেও তো এখনো তো হৃৎপিণ্ডটা জ্বলিয়ে যায় সেই জন্যই শেষে ওই সেই আর্টিস্টকে কই যে মৃত্যু যাহার দরজায় বসে হাতছানি দিয়ে ডাকে তার কিছুই করার থাকে না আমারে শেষ পর্যন্ত ওই শ্বাস করতে মনে থাকতো না ঘুমের ঘরে দম বন্ধ এই যে দাফাদাফি করতাম শেষে ঢাকা ইউসুফ আলীর দেখাইলাম উনি মেডিকেল প্রফেসর হার্ট বিশেষজ্ঞ তার ওষুধ কিনলাম 2 মাস কোনো কাজ হয় না তারপরে হার্টের অসুখের আসলে ডাক্তারি ওষুধে কাজ করে না কবিরাজ ওষুধ কাজ করে শেষ পর্যন্ত ধরলাম বসন্ত কবিরাজ বসন্ত কবিরাজের নাম কি শুনছো উনি হলো আমার শেষ কবিরাজ ওনার কাছে গেলাম উনি বললো কি যে আপনার আমার বাসায় এসে একদিন থাকতে হবে ওই ফতেপুর ওই যে টেকরের কাছে তাই বললো যে আপনার আমার বাসায় এসে একদিন থাকতে হবে তাই একদিন যে রইলাম সব রোগী বিদায় দিয়া উনি আমার নিয়ে বসলো এসে বললো যে শোনেন আপনি তো করেন যে বাবু আমি বাঁচবো না আপনি বাঁচতেন না সেই সময় আপনার আইছিল কিন্তু আপনি এখন মরবেন না 20 বছর পরে আবার চাপ দিতে পারে 20 বছর পরে 20 বছর জায়গায় 40 বছর হয়ে গেছে আর সেরকমভাবে চাপ দেন নেই কেন আমি নিজে কবিরাজ আমি উনি কইছিল মকর দশ খাইতে মকর দশে গোড়ার কষু তো পাইও না ও পাওয়া যায় না শেষে আমি মরিয়ে তো যাবই যাইতেই হবে এই ওষুধও তো পাবো না এখন তো সেই ওষুধ কবিরাজও নাই সেই অর্জুনের সাল আমি এখনো 3 বেলা খাই এই অর্জুনের সালে কিন্তু দারুণ উপকার আমি এই যে এখন হার্ট আমার এত শক্ত হয়েছে আমি এই কদিন বাঁচিয়ে আছি শুধু অর্জুনের সালের জন্য এই কলেজটা নিয়ে স্বপ্ন কি আমি কিছুই তো করিয়ে দিতে পারলাম না এইটা ছেলে উদ্যোগ নিছে এইটার মধ্যে আবার একটা আছে যেমন আমরা যে কলেজটা করতেছি এটা ওই সোজা কলেজ না এটা হলো নিবন্ধনের কলেজ যেমন বাংলাদেশে আর্ট টিচার নাই আর্ট টিচার কোনো প্রাইমারিতে নাই হাই স্কুলে নাই এগো নিবন্ধন করিয়ে দেবো আমরা নিবন্ধনের পড়াই দেবো ওই কোর্স এবং অনার্স মাস্টার্স ছাত্র ভর্তি ঠুর্তি গেছে কতজনে আর আইছিল একবার ইনকোয়ারিতে তারপরে যে বাবু এই জায়গা বিলের মধ্যে কি পারবেন না আমার নামে আসবে মানুষ এমনি আসবে গোপালগঞ্জে তা ভর্তি গেছে সে আমার হলো কি আমি এই বিলের মধ্যে
ওই যে প্রিন্সিপাল স্যার বলছিল না যে তুমি যাতে কি নমঃশূদ্র করতে পারবা, কেন? করেও ধ্বনিতে করায়ও ধ্বনিতে। নমঃশূদ্র আসলেও এই ইউনিভার্সিটিতে আপনি চারুকলায় একটা ছাত্র ভর্তি করবেন, একটা ছাত্রের যে খরচ, তাতে 4-5টা ছাত্র পড়ানো যায় জেনারেলে। এই জন্যই নমঃশূদ্র ছেলেরা আর্ট কলেজে পড়তে পারে না, এটা ব্যয়বহুল জিনিস। তা আমার ছেলে চারুকলায় মাস্টার্স, এটা কয় পারছি কিসের জন্য? আমি আর্টিস্ট এই জন্য। আর আমি নমঃশূদ্রের ঘরে জন্ম নিয়েছি। এখন নমঃশূদ্রের একটু কোনা ধরি, আসলে আমার জাতি কিন্তু ভালো না, জাতি ভালো না, হিংসুক জাতি। এদের মধ্যে জন্ম নিয়ে শান্তি পাইনি। শুনবেন, এই যে দেখেন গোপালগঞ্জের গল্প কইলাম না, তারা মুসলমান, তারা আমার এত সম্মান করে, অথচ আমার নোংরা করে কি জানেন? ওই যে যে এক মাস্টারের কথা কইলাম না, যে সুরেন বাবু, সুরেন্দ্রনাথ রায়, ওনার উপদেশেই তো আমি আর্টিস্ট হয়েছি। তো উনি মারা গেছে, আমি আমার নেমন্তন্ন করছে, আমি ওই পত্রিকা, ওই একটা পত্রিকা নিয়ে গেছি। তো বাড়ির পাশেই একটা বাড়িতে বসে অনেক লোক, ওই যাদের নিমন্ত্রিত লোক। তারপরে আনছে এক দুপুর চটের পর বসার পরে আনছে চেয়ার, মানে সম্মান করে নিয়ে বসায়। এক এক করে সবাইরই সম্মান করলো, কিন্তু আমার করলো না। সে জায়গা ছিল, ওই পরিচালক ছিল 2জন লোক। একজন হলো জিয়া, এই যে বিজন চেয়ারম্যান উকিল, ওই বিজন ছিল পরিচালক, ওই আসরটা পরিচালনা করার জন্য। আর শ্যাম ছিল ওই মাছপড়া। এই যে দুইটা শিক্ষিত গরু, এর কাছে আমি চেয়ারের যোগ্য হইলাম না। এই এলো নমঃশূদ্র। আমি মাঝে মাঝে কই কথাটা যে নমঃশূদ্রের বোঝা জায়গায় বুঝে নিয়ে ও মেলবেও না কোনোদিন। আর এই জন্য আমি আফসোসও করি না, এটাই। একদিন ওসি কোটালীপাড়া লতিফ লতিফ সাহেবরে কই, আপনারা তো এত ভালোবাসেন, আমার এত সম্মান করেন, কিন্তু আমার বাড়ির লম্বার মতো উঠায় না। তাহলে ওই যে আবার মিলন, ওই যে ভাইস চেয়ারম্যান ছিল মিলন, মিলন লাভ ডিউটি কয় কি, ও ওয়ারে বসা দেখিনি, ও লাভ ডিউটি কয় দাদা দাওয়ার গাছ গোড়ায় খায় না, আসলেও খায় না। এই গ্রামে আমার চেনেও না, কিন্তু দূরে গেলে আমার নাম বেশি খায় অনেকে। আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। আকাশ বাতাস নদী বলে চলে নিরুবধি, আকাশ
সমাতাসু নদী বয়ে চলে নিরবধি গিয়ে তোমার গুণগান আমি গাইতে জানি না তোমার গুণগান দয়া চাহান আমি গাইতে জানি না তোমার গুণগান যেদিন যখন মেলি দৃষ্টি সবই দেখি তোমার সৃষ্টি যেদিন যখন মেলি দৃষ্টি সবই দেখি তোমার সৃষ্টি দেখে ভরে উঠি প্রাণ আমি গাইতে জানি না তোমার গুণগান দয়া চাহান আমি গাইতে জানি না তোমার গুণগান সাধন জীবন অবসান হলে রেখো তোমার চরণ তলে সাধন জীবন অবসান হলে রেখো তোমার চরণ তলে মাথায় দিয়া শরণ দুখান আমি গাইতে জানি না তোমার গুণগান দয়া চাহান আমি গাইতে জানি না তোমার গুণগান। বয়স হয়েছে তো এই জন্য আধ্যাত্মিক গান দিলাম। হ্যাঁ, আমি সরস্বত গান ছাড়া গাই না, গাইতে পারি না। পারি দুইটা লোকসঙ্গীত দিতে, ওই যে প্রেম জানে না রসিক কালাসান, পাঁচ সাতশো লেখছি গান, এবং আমি শুরু করে আমি গীতিকার, আমার কেউ দাঁড় করা লাগে না কোনো জায়গা দিয়ে। আমি এই শরৎ দিয়া বাউল গান গাই না, কিন্তু এখন তো বাউল গানের একটা জমজমাট যুগ পড়ছে। যেমন পাগলারে তো রাগলা গরু আন খেদাই আন, নষ্ট করলো আলু কিছু খাইলে খেতে দেন, গরুটা তো দুষ্টু বাড়ি ফিরেই আন তাড়াতাড়ি, নইলে হবে মারামারি, সে খাবিরে বানান। আমার গানের কথা শুনবেন যে কোন কায়দার কথা। গরু তোর এমন না নারী বেড়া ভাঙ্গায় ওস্তাদ বাড়ি, দৌড়েই যে তাড়াতাড়ি লাঠি নিষে কেন, মানে ওই 8 বছর দিকে এই দৌড়ি যে তাড়াতাড়ি, ওই স্টেজের নিচে একজন এই দৌড়ি যে তাড়াতাড়ি লাঠি নিষে কেন। পাগলারে তো রাগলা গরু আন খেদাই আন। সাধারণ কয় গরু যদি পরে ধরা খোয়ার মুন্সি বাড়ি করা বিশেষ ভাবে চড়া শেষ থাকবে না তোর গান। এই ধরনের গান চলে এই যুগে, বুঝছেন? এই ধরনের গান চলে, মানে চমকা কথার গান। ওই যে আজকাল আধ্যাত্মিকের গান ও আধুনিক সমাজে শুনতে চায় না। আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। তুমি দিনের দয়াল দিন বন্ধু, পার করে দাও ভব সিন্ধু।
তুমি দিনের দয়াল দিন বন্ধু, পার করে দাও ভব সিন্ধু। আমি তোমার দয়া চাই, আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। পাপ পঙ্কিলে জড়ো জড়ো, তুমি দয়াল দয়া করো। পাপ পঙ্কিলে জড়ো জড়ো, তুমি দয়াল দয়া করো। আমি তোমার দয়া চাই দয়াল, তোমার দয়া চাই, আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। মায়া নদীর তুফান ভারী, কেমনে আমি দিব পারি। মায়া নদীর তুফান ভারী, কেমনে আমি দিব পারি। সাধন বৈশা ভাবে তাই, সাধন বৈশা ভাবে তাই, আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। আমার সাধন ভজন নাই, আমি কেমনে পারে যাই, বড় সংকটে পড়িয়া দয়াল ডাকি তোমারে। আকাশ বাতাস নদী বলে চলে নিরুবধি। আকাশ বাতাস নদী বলে চলে নিরুবধি। তোমার গুণগান আমি গাইতে জানি না তোমার গুণগান। দয়া চাহান আমি গাইতে জানি না তোমার গুণগান। যেদিকে যখন মেলি দৃষ্টি, সবই দেখি তোমার সৃষ্টি। যেদিকে যখন মেলি দৃষ্টি, সবই দেখি তোমার সৃষ্টি। দেখে ভরে উঠি